ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যুতে চাপেন সরকার, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর বিশ্ব নেতাদের মাতামাতিতে বিস্ময় প্রকাশ করেছেন মামলার আইনজীবী। প্রফেসর ইউনূস কি হাসিনার শাসনকে প্রতিস্থাপন করতে যাচ্ছেন? অন্তত হাসিনার রিয়াকশন দেখে তাই মনে হচ্ছে, হাসিনা যখন কাউকে তার সম্ভাব্য প্রতিস্পর্ধী এবং ক্ষমতার চ্যালেঞ্জ দাতা বলে মনে করে, তখন তার উপরে বিলা হয়। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন। ক্রমাগত তাকে সে বলে সম্বোধন করছেন। ওনার ভাষার মধ্যে, ওনার কণ্ঠস্বরের অন্যান্য যা যা ফ্যাক্টরস আছে সেগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে প্রচুর প্রচুর অস্বস্তি, প্রচুর অস্থিরতা, ক্ষোভ এগুলো ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক মণ্ডলী, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমানের যে পরিস্থিতি তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, আজকে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আজ কথা বলতে চাই ডক্টর ইউনূস প্রসঙ্গে। শেখ হাসিনা বলেন, সবচেয়ে বেশি যে করে তার বিরুদ্ধে এখন গিয়েবধ গেয়ে বেড়াচ্ছেন। ওনাকে জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সঙ্গে। আমেরিকায় ডিবেট হয় না, চলুক, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছেন আমার হাত ধরে। ওয়াশিংটনে তার মাইক্রোটিতে কেউ অংশগ্রহণ করে না, এগুলো বলছেন। এবার আমরা একটু যে জায়গাটায় আসি সেটা খুব ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করেছেন ডিবেট। আমেরিকায় উনি ডিবেট করবেন। আমাদের কী বলা উচিত এখন? আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রীর সাথে ডিবেট করার এই প্রস্তাবটা গ্রহণ করা উচিত একটা প্রকাশ্য জায়গায় এবং আনইন্টারাপ্টেড লাইভ টেলিকাস্টিংয়ে এরকম একটা ডিবেটের প্রস্তাব ডক্টর ইউনূসের গ্রহণ করা উচিত। আই রিপিট, এটা উনি জানেন উনি কী করবেন, কিন্তু আমার কাছে মনে হয় এবং একটা সমাজে এই তর্ক বিতর্কগুলো বিভিন্ন পক্ষে হওয়ার চাইতে সামনাসামনি হওয়ারও এক ধরনের গুরুত্ব নিশ্চয়ই আছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং এটা চাইছেন। আমি প্রধানমন্ত্রীর এই চাওয়াটাকেও ওয়েলকাম করি এবং সেটা যদি এইভাবে প্রকাশ্যে আমাদের জাতির সামনে হয় তাহলে এটা যে কোনো বিবেচনায় ভালো হবে। কিন্তু যে জায়গাটায় আসছিলাম, যে এইবার আমি প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখেছি। ওই যে বললাম, সে বলছেন ক্রমাগত, আপনার ভিডিওটা শুনে দেখতে পারেন, ক্রমাগত তাকে সে বলে সম্বোধন করছেন। ওনার ভাষার মধ্যে, ওনার কণ্ঠস্বরের অন্যান্য যা যা ফ্যাক্টরস আছে সেগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে প্রচুর প্রচুর অস্বস্তি, প্রচুর অস্থিরতা, ক্ষোভ এগুলো ছিল। তার মানেটা কি? তার মানে আমরা এটা ধরতে পারি, যে বলেছি যে আপনি যদি কাউকে নিয়ে খুব বেশি ঝামেলায় না থাকেন তাহলে আপনি আসলে খুব বেশি আর ঝামেলা করার কথা না। আপনি রিল্যাক্স থাকবেন, হালকা, যেমন ডক্টর ইউনূসকে পানিতে চুবাই নিয়ে আসবো, এই চুবানোর কথা অবশ্য টাইম ম্যাগাজিন তাদের ওখানে লিখেছে। এই ধরনের একটু হাসি ঠাট্টা, যেহেতু আপনি বিজয়ী আছেন, উনি খুব ব্যাকফুটে আছেন, তাই আপনি এই সব করেই জিনিসটা শেষ করতে চাইবেন। কিন্তু ইদানিং আমি ধারণা করি ডক্টর ইউনূসের কারণে প্রধানমন্ত্রীর উপরে চাপ বাড়ছে। আই রিপিট, প্রধানমন্ত্রীর উপরে চাপ বাড়ছে এবং এটার কারণটাও আমি ধারণা করতে পারি। সেটা হচ্ছে ডক্টর ইউনূস দীর্ঘদিনের নীরবতা ভেঙে উনি এখন প্রকাশ্যে বেশ স্পষ্টভাবে সরকারকে ক্যাটেগরাইজ করছেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না, এই সরকারের জনভিত্তি নেই, এই সরকার একটা কর্তৃত্বপরায়ণ সরকার, এই ধরনের কথা উনি বেশ কঠোরভাবে বলছেন এবং উনি জনগণকে তাদের অধিকার রক্ষার জন্য ফাইট করার কথা বলছেন। এই জিনিসগুলো ডক্টর ইউনূস বলা মানে কিন্তু আমি আপনি বা অনেকেই বলা না। ডক্টর ইউনূস বলা মানে হচ্ছে সারা পৃথিবীতে এই জিনিসগুলো ছড়িয়ে যাওয়া। আমি নিজেও কথাটা বলেছি, ডক্টর মুবাশশির যে কথাটা বলেছেন, যে দীর্ঘদিন উনি এগুলো বলেননি, চুপ থাকার চেষ্টা করেছেন। ইভেন আমি একটা কলাম লিখেছি এটা নিয়ে, যে ডয়চে ভেলেকে ডক্টর ইউনূস প্রকাশ্যে বলছেন খালিদ মহিউদ্দিনকে যে আমি চুপ থাকার চেষ্টা করেছি। মানে খালিদ মহিউদ্দিন জিজ্ঞেস করছে যে চুপ ছিলেন, হ্যাঁ আমি চুপ থাকার চেষ্টা করেছি যাতে অ্যাভয়েড করা যায় প্রবলেম। পাল্টা প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে কি পেরেছেন? উনি পারেননি। সো ফাইনালি হি রিয়েলাইজড এবং সেটার জন্য উনি ওনার যা ইনহিবিশন ছিল ভেতরে সেগুলো ভেঙে বেরিয়ে এসছেন। এগুলোই এখন সরকারকে আরও ক্ষুব্ধ করছে। এখন কেউ বলতে পারে এতে কি বেশি ক্ষুব্ধ হলো? আমি পাল্টা প্রশ্ন করি, উনি যখন বলেননি তখন কি কোনো লাভ হয়েছিল? ওনার উপরে যা হওয়ার তা হচ্ছিল, তা হবে। বরং উনি যখন যেভাবে ফাইট করার চেষ্টা করছেন, ফাইট ব্যাক করছেন, এটা ওনাকে বরং এই ব্যাপারে সাহায্য করতে পারে এবং আমি মনে করি ওনার যে বক্তব্য, এই বক্তব্যগুলো যে কাজ করছে, এই বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর উপরে নতুন করে চাপ তৈরি করছে, এটা প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে খুব স্পষ্টভাবে বোঝা গেল। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন। কাজে তিনি যেন জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF, যারা তার নিরাপত্তায় নিয়োজিত,
সেই সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই এরাই আমার প্রাণশক্তি, এটুকু মনে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, একটি বিষয় আমি নিশ্চয়ই বলবো, আমরা রাজনীতি করি, আমার আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ, সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি। তিনি বলেন, কাজেই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরও এই দিকেও নজর রাখতে হবে যে এই মানুষগুলোর জন্যই তো রাজনীতি করি, মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যাই। সরকার প্রধান বলেন, মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। শেখ হাসিনা বলেন, এটা সবসময়ই এসএসএফ এর সদস্যদের তিনি বলেন এবং মাঝে মধ্যে রাগও করেন। কাজেই এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সঙ্গে দেখা দরকার, কারণ তিনি যখন সরকারে ছিলেন না, এই দেশের মানুষ এবং দলীয় লোক তারাই তার পাশে ছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি এই সময় এক দরিদ্র রিকশাওয়ালার উপার্জনের সামান্য জমানো অর্থে তাদের দুই বোনের ঢাকায় যেহেতু কোনো বাড়ি নেই এবং ধানমন্ডির বাড়িটিও তারা দান করেছেন, সেজন্য তার নামে একটি জমি কেনার এবং তার কাছে হস্তান্তর করতে চাওয়ার একটি ঘটনার উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার যেহেতু সহায় সম্বল নেই, যেহেতু তাদের ঢাকায় কোনো বাড়ি নেই, এই কারণে একজন রিকশাওয়ালা তাদেরকে একটা বাড়ি কিনে দিতে চেয়েছিলেন, সেই ঘটনাটার কথা তিনি এখানে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, অনেকবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে শোনে নাই। সেই রিকশাওয়ালার মৃত্যুর পর তার স্ত্রী সেই দলিলটা তার কাছে হস্তান্তর করতে চাইলে তিনি নিজে সেখানে গিয়ে তাদের বাড়ি তৈরি করে তার স্ত্রীর হাতে দলিল দিয়ে বলেন, এটা মনে করবেন আমারই বাড়ি, এখন আপনারা থাকবেন। অন্যদিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়ার জন্য 2টি বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছুই রেখে যান। কিন্তু আমি প্রধানমন্ত্রীর মুখেই অনেকবার বলতে শুনেছি, জিয়াউর রহমান মারা যাবার সময় শুধুমাত্র একটা ভাঙা সুটকেস রেখে গিয়েছিলেন, তারা আজকে এত টাকার মালিক কিভাবে হলো, তার ছেলে আজকে এত টাকার মালিক কিভাবে হলো, এই কথাগুলো আমি প্রধানমন্ত্রীকেই বলতে শুনেছি। কিন্তু আজকে হঠাৎ করেই তিনি জিয়াউর রহমানের 2টো বাড়ি, গাড়ি এবং ক্যাশ টাকার খোঁজ পেয়ে গেছেন। জাতির পিতার কন্যা বলেন, এই সাধারণ মানুষগুলোর জন্যই তো আমার রাজনীতি, এদের ভাগ্যের পরিবর্তন ও জীবনমান উন্নত করাই আমার লক্ষ্য, তাই এই সব মানুষগুলোর কাছ থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না, কারণ এরাই আমার চলার সব শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি অনুরোধ করছি। তিনি বলেন, আল্লাহ আমাকে হয়তো একটা কাজ দিয়ে পাঠিয়েছেন, ততক্ষণ আমি বেঁচে থাকবো। কথাটা কেমন যেন নরেন্দ্র মোদীর মতো। নরেন্দ্র মোদী এবার ভারতের নির্বাচনের আগে ঠিক একই ধরনের কথা বলেছিলেন, তাকে বিশেষ একটা দায়িত্ব দিয়ে ঈশ্বর তাকে পাঠিয়েছেন এবং তিনি কোনো বায়োলজিক্যাল মানুষ না, তাকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, এই কারণে তাকে ক্ষমতায় থাকতে হবে, যে কোনোভাবেই ক্ষমতায় থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একই কথা বলেছেন, তাকে বিশেষ দায়িত্ব দিয়ে, বিশেষ একটা কাজ দিয়ে পাঠানো হয়েছে এবং আল্লাহ তাকে পাঠিয়েছেন এবং সে কয়েকদিনই তিনি বেঁচে থাকবেন। কিন্তু আমার সঙ্গে যারা কাজ করে এবং যারা আমার নিরাপত্তায় নিয়োজিত, তাদের জন্য আমি চিন্তায় থাকি, কারণ যতবার আমার উপর আক্রমণ হয়েছে প্রতিবারই আমার কিছু না কিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, তারা মানববর্ম রচনা করে আমাকে গ্রেনেড হামলা থেকে রক্ষা করেছেন। কাজে এসএসএফ যেহেতু আমার সবচেয়ে কাছে থাকে, আমি সবসময় তাদের নিয়ে চিন্তিত। এসএসএফ এর জন্য যা যা করণীয় তার সরকার করবে উল্লেখ করে তিনি বলেন, 96 সালে সরকারে আসার পরই তিনি তাদের তেজগাঁওয়ের শুটিং প্র্যাকটিসের জায়গা করে দেন, সেটা এখন আরও আধুনিক হয়েছে, উন্নত মানের হয়েছে। তাদের অফিসার্স মেস থেকে শুরু করে সবকিছুই ধীরে ধীরে তার হাতে তিনি গড়েছেন, লোকবল বৃদ্ধি করেছেন, নানান সুযোগ সুবিধা তিনি যেগুলো এসএসএফ এর জন্য দিয়েছেন সেই কথাগুলো উল্লেখ করেছেন। এরপর সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনা থেকে শুরু করে আর নানান বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আর বক্তব্যটা দীর্ঘ করছি না, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের যে অংশটা নিয়ে আসলে আজকে কথা বলতে চাই এবং আপনাদের মতামত চাই, সেটা হলো প্রধানমন্ত্রী বলেছেন জনগণ থেকে তিনি বিচ্ছিন্ন হতে চান না, জনগণের জন্যই তিনি রাজনীতি করেন। কিন্তু 2014 সালের পর থেকে টানা 3বার জনগণের ভোট ছাড়া তিনি ক্ষমতায় আছেন এবং টানা 3বার নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। জনগণের ভোটের দরকার হয় নাই তার সরকার গঠন করতে কিংবা প্রধানমন্ত্রী হবার জন্য। এবং জিনিসপত্রের দাম যেখানে চলে গেছে, নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের নাগালের মধ্যে আছে কিনা সেটা আমরা যারা নিম্নবিত্ত, যারা মধ্যবিত্ত তারাই জানি। প্রধানমন্ত্রী জানবার কথা না। অবশ্য প্রধানমন্ত্রী তো হতদরিদ্র, কারণ তার ঘর বাড়ি নাই, তার বোনেরও কোনো ঘর বাড়ি নাই। একজন রিকশাওয়ালার উপার্জনের টাকায় তিনি আপাতত একটা বাড়ি পেয়েছেন, যে বাড়িটাতে তিনি এখন আবার ওই রিকশাওয়ালা পরিবারকেই থাকতে দিয়েছেন। এছাড়া তো প্রধানমন্ত্রীর আর কোনো ঘর বাড়ি নাই, সহায় সম্বল নাই। সুতরাং তিনিও তো নিম্নবিত্ত, তার তো বোঝার কথা 400 টাকা কেজি যদি কাঁচামরিচ কিনতে হয় তাহলে তার ঝালটা আসলে কেমন লাগে। পেঁয়াজ যখন 300 টাকা কেজি কিনতে হয় তখন তার ঝাঁজটা কতটা বাড়ে, এটা তো প্রধানমন্ত্রীর বোঝার কথা। প্রধানমন্ত্রী যদি জনগণের জন্যই রাজনীতি করবেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হতে না চাইবেন, তাহলে 2014 সালের পর থেকে তিনি কেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের ভোট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতা দখল করেছেন? প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আমি আসলে আর খুব বেশি কথা বলতে চাই না, কারণ যেহেতু আপনাদের মতামত চাই। প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন, আমি প্রাসঙ্গিকভাবেই এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, শেষ করব। ভারতে তিনি যে চুক্তিগুলো করেছেন, অ্যাকচুয়ালি এগুলো সমঝোতার স্মারক, যেগুলো স্বাক্ষর করেছেন। রেল সংযোগের কথা বলেছেন, এরপর তিনি তিস্তার পানি বন্টন চুক্তির জায়গায় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেছেন। যদিও আমাদের যে বিষয়গুলো নিয়ে
কনসার্নটা বেশি থাকে সে বিষয়গুলো নিয়ে তিনি কোনো কথা বলেনি। যেমন তিস্তার পানি বন্টন নিয়ে তিনি সেখানে কোনো কথা বলেনি এবং সেটা তিনি স্বীকার করেছেন সংবাদ সম্মেলনে। এমনকি সেখানে সীমান্ত হত্যা নিয়েও কোনো আলোচনা হয়নি, কারণ এগুলো ভারত সরকার পছন্দ করে না। ভারত সরকার যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে সেখানে তিনি কথা বলেছেন এবং জনগণকে তিনি সেখানেও একটা ধোঁকা দিয়েছেন। সফরের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপের দেশগুলোতে তো এক দেশ থেকে আরেক জায়গায় যাবার জন্য সেখানে কোনো বর্ডার নাই, সেখানে কোনো বর্ডার ক্রস করে যেতে হয় না, সেখানে কোনো ভিসা লাগে না। তিনি এটাকে বাংলাদেশ ভারত বর্ডারের সাথে তুলনা করেছেন, অথচ বাংলাদেশ থেকে ভারতে যেতে, ইনফ্যাক্ট ভারত থেকে বাংলাদেশে আসতেও ভিসার দরকার পড়ে এবং আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে ভারতে যেতে চান তাহলে সেটা আপনি পারবেন না। এমনকি বাংলাদেশ এবং ভারতের বর্ডারে কাঁটাতারের বেড়া আছে, যেটা ইউরোপের কোনো দেশে নাই। এমনকি প্রধানমন্ত্রী বলেছেন যে অঞ্চল দিয়ে রেল সংযোগটা যাবে সেই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হবে, অথচ ভারতেরই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রেল সংযোগ দেওয়া হচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি করিডোর হিসেবে ভারত ব্যবহার করবে। হ্যাঁ, যদি চীনের সাথে দোকলামের মতো কোনো পরিস্থিতি তার তৈরি হয় তাহলে এটা মূলত এই রেল সংযোগটা মূলত ভারত করছেই শিলিগুড়ি করিডোরে প্রয়োজনের সময় বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী এবং সেনা সরঞ্জাম পাঠানোর জন্য। সুতরাং এই পরিস্থিতি যদি তৈরি হয় তখন চীন বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিরুদ্ধে যুদ্ধের নামে সে বাংলাদেশের অভ্যন্তরে আক্রমণ করতে পারবে, সেই সুযোগটা তৈরি করা হয়েছে। কিন্তু এখানে বাংলাদেশের জনগণের জন্য ব্যবসা সম্প্রসারণ কিংবা যোগাযোগের কোনো ব্যাপার তো নাই, কারণ ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রেল যাবে, মাঝখানে কোথাও দাঁড়াবে না, মাঝখানে কোথাও থামবে না। বরং বাংলাদেশের ভেতর দিয়ে যখন ভারতের রেল চলবে তখন বাংলাদেশের ট্রেনগুলোকে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ বাংলাদেশের ট্রেনগুলোর তো স্টপেজ আছে, কিন্তু ভারতের ট্রেনের তো কোনো স্টপেজ থাকবে না। তারা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে কোথাও দাঁড়াবেই না, তাহলে এখানে যোগাযোগ কীভাবে সম্প্রসারিত হবে, ব্যবসা বাণিজ্য কীভাবে সম্প্রসারিত হবে, এটা একমাত্র প্রধানমন্ত্রী বলতে পারবেন। সুতরাং প্রধানমন্ত্রী নানা ধরনের কথাবার্তা বলেন, তবে আজকে তিনি তার এই বক্তব্যে যে হৃদয় স্পর্শী কথাবার্তা বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হতে তিনি চান না, জনগণ থেকে বিচ্ছিন্ন হলেই তিনি মারা যাবেন, তাহলে 2014 সালের পর থেকে এতগুলো বছর ধরে জনবিচ্ছিন্ন হয়ে প্রধানমন্ত্রী কীভাবে বেঁচে আছেন সেটা নিয়েই আসলে আমার প্রশ্ন। প্রধানমন্ত্রী সবসময় বলেন না এটা নিয়েই আমার প্রশ্ন, ওটাই আমার প্রশ্ন, সেটাই আমার প্রশ্ন। আজকে আমার প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, প্রধানমন্ত্রী এত কষ্ট নিয়ে, যেহেতু জনবিচ্ছিন্ন হওয়াটা তার জন্য হৃদয় বিদরক একটা বিষয়, এতটা কষ্টের একটা বিষয়, এতটা কষ্ট নিয়ে প্রধানমন্ত্রী বেঁচে আছেন কিভাবে? এবং প্রধানমন্ত্রী নিজে যেহেতু বলেছেন জনগণ থেকে বিচ্ছিন্ন হলে তিনি বাঁচবেন না, তিনি মারা যাবেন, কোনো গুলি বোমার প্রয়োজন হবে না, তাহলে এতগুলো বছর 2014 সালের পর থেকে তিনি কিভাবে বেঁচে আছেন? আপনাদের মতামতগুলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।